দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গভবন সূত্র জানায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে আজ যে কোনো সময় জমা দেওয়া হবে পদত্যাগপত্র। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ শেষ হবার কথা 2028 সালের এপ্রিলে। তবে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে বলা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকাল ঘটনাবহুল। তার এই সময়ে হয়েছে গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি বেশ কিছু সময়ের ব্যবধানে 3 সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি ভীতি বা অনুগ্রহ 2024 সালের 5 আগস্টের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের দাবি ওঠে। এছাড়া ত্রয়োদশ সংসদের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের সময় প্রতিবাদ করে বিরোধী দল। সংবিধান বলছে রাষ্ট্রপতি পদ থেকে কাউকে পদত্যাগ করতে হলে সই করা পদত্যাগপত্র পাঠাতে হবে জাতীয় সংসদের স্পিকারের কাছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে তিনি হয়তো বলবেন যে অসুস্থতার জনিত কারণে তার পদত্যাগ করতে হচ্ছে, কিন্তু এটা হয়তো সত্য না। তার পেছনের কারণটা যেটা হলো যে বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির একটা আপনার আহ সম্পর্কের যে গ্যাপ, সেই গ্যাপ একটা বড় কারণ। রাষ্ট্রপতির দিক থেকে পদত্যাগ করতে চাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ তিনি দীর্ঘদিন যাবতই বলে আসছিলেন যে আমি চলে যেতে চাই। রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে সাংবিধানিকভাবে যেটা হবে যে স্পিকার দায়িত্ব নেবেন, তারপরে সংসদে যখন অধিবেশন বসবে তখন নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে সংসদ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রপতি দপ্তর। এ নিয়ে বিস্তারিত জানবো। বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স, যুক্ত হচ্ছে তার সাথে। প্রিন্স প্রিন্স শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্পিকার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মিলা, দেশের এখন সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। তো কিছুক্ষণ আগে আমি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি যে তথ্যটি আমাকে জানিয়েছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। যেহেতু স্পিকার চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, তিনি কিছুক্ষণ আগে দেশে এসেছেন। এখন স্পিকারের কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হবে বা সময় চাওয়া হবে। স্পিকার যখন সময় দিবেন তখন মূলত যে পদত্যাগপত্রটি রয়েছে সেটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং নিয়ম যেটি রয়েছে যে রাষ্ট্রপতির পদ থেকে যদি কেউ পদত্যাগ করতে চান, তাকে কারণ দেখিয়ে নিজ স্বাক্ষরে স্পিকার বরাবর সে পদত্যাগপত্রটি পাঠাতে হবে এবং সেটি গ্রহণ করার পরপরই মূলত সেই ব্যক্তি রাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদটি শূন্য হয়ে যাবে এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এখন যেহেতু স্পিকার রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, যদি আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমেদ এবং যেদিন থেকে রাষ্ট্রপতি পদটি শূন্য হবে সেদিন থেকে 90 দিনের মধ্যে, অর্থাৎ পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন এবং এই সময়ের মধ্যেই সংসদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এখন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি নেতৃত্বাধীন সরকার তার দেশ
পরিচালনা করছে এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেহেতু বিএনপি যাকে মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি হিসেবে সংসদে মূলত তিনিই নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া যায়। তো এখন পর্যন্ত এতটুকুই তথ্য যে রাষ্ট্রপতি হয়তো আজকে তার পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে হয়তো শুরু যে কার্যক্রমটি সেটি হয়তোবা বিকেল 3টের পরে সেই পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেয়া হতে পারে যদি স্পিকার সেই সময়টি দেন। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে জানবো। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে সহকর্মী আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বেলা 12টা 5 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানেন না, তবে পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিধানের কথা জানান তিনি। চিকিৎসার জন্য গেল 19 জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সূচি অনুযায়ী 26 জুলাই দেশে ফেরার কথা ছিল তার, তবে নির্ধারিত সময়ের 2 দিন আগেই তিনি দেশে ফিরলেন। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি। বলেন, বর্তমান সরকার জনগণের কাছে সব সময় দায়বদ্ধ। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়তে রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। ধন্যবাদ। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নয়, সংসদের বিরোধী দলীয় নেতা ও দলীয় আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেছেন। রাজধানীতে ঢাকা জেলা কমিটির আয়োজনে রোকন সম্মেলনে তিনি বলেন, সরকার সংবিধান সংশোধন করলে তা হবে মতলবী সংশোধন। অতিরিক্ত সংবিধান কচলালে অস্তিত্ব বিলীন হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া আওয়ামী লীগ আমলে যারা গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দায়িত্ব নিতে সরকারকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনাও করেন জামাত আমির। নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষার, ভালোবাসার, ইনসাফের, মানবিকতার, স্বচ্ছতার, সততার। আর নেতা হতে হবে সৎ, সকল ব্যাপারে সৎ, শুধু লেনদেন না, তার আমল আখলাক, লেনদেন সকল ব্যাপারে। যখন নীতি এবং নেতার এই কম্বিনেশন হবে, ইনশাল্লাহ এই দেশের মানুষের মুক্তি আসবে। গ্যাস সংকট থেকে উত্তরণে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে শিগগিরই সমাধান হবে গ্যাস সংকট। এদিকে গ্রাহক ভোগান্তি কমাতে ভাসমান 2 টার্মিনালের ওপর নির্ভরতা কমিয়ে স্থলভাগের টার্মিনালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেনের ছবিতে শামিমা সুলতানা রিপোর্ট। বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করে খালাসের জন্য টার্মিনাল আছে মোটে 2টা, যার একটি পরিচালনা করে সামিট, আরেকটি এক্সিলারেট এনার্জি। 2টি টার্মিনালই সাগরে ভাসমান, যাকে বলে FSRU। গত 21 জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে আগুন লাগলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে 45 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে 95 থেকে 100 কোটি ঘনফুটের সরবরাহ আসত এলএনজি থেকে। এতে চাপ সামলাতে হিমশিম দশা তিতাসের। গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, তো স্বাভাবিকভাবেই আমার উপর প্রেশারটা আসে। অটো গ্যাস দেয়া ফিলিং স্টেশনেও চলছে দুর্দশা। প্রয়োজনের তুলনায় গড়ে 3 ভাগের 1 ভাগ বা তারও কম গ্যাস পাওয়ায় চাহিদা মিটছে না যানবাহনের। আমাদের 15 PSI প্রেসারে গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা সর্বোচ্চ কখনো 4 পাই, কখনো 5 পাই।
কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা 2-এর উপরে উঠছে না বিধায় মেশিন স্টার্ট করলে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কোনোভাবে আমরা গ্যাস বিক্রিও করতে পারতেছি না, আর লাইন ধরে মানুষ সবাই দাঁড়ায় আছে বলেও তাদেরকে সরাতে পারছি না। মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আসছেন যুক্তরাজ্য থেকে। আশ্বাস দেন শিগগিরই সংকট সমাধানের। যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমাদের কাছে। কয়েকজন এক্সপার্ট আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আরো আসবে, এসে তারা কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন ভাসমান 2 টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগে নির্মাণাধীন টার্মিনালের কাজ দ্রুত সেরে ফেলার বিকল্প নেই। ল্যান্ড বেস গ্যাসিফিকেশনের বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে তার লাইফ সাইকেল তো অনেক বড়, 30 বছর 20 বছর। তো পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম, অপারেশন কস্ট কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এলএনজি নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। এ নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আপনি এর আগেও রাজধানী জুড়ে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন, তেজগাঁও রয়েছেন এই মুহূর্তে, তেজগাঁও কি পরিস্থিতি দেখছেন? মিলা, তেজগাঁওয়ের এখন যে স্টেশনটিতে আমরা রয়েছি সেখানে কিন্তু গেল 2 দিন ধরে অর্থাৎ বুধবার দুপুর 1টা পর্যন্ত তারা সর্বশেষ গ্যাস সরবরাহ করতে পেরেছে গাড়িগুলোকে। এরপর থেকে কিন্তু এই স্টেশনটিতে আসলে যে গ্যাসের সরবরাহ সেটি বন্ধ রয়েছে। এবং এছাড়াও এই তেজগাঁও এলাকায় একটি শিল্পাঞ্চল এলাকা, একটি গুরুত্বপূর্ণ এলাকা, এইখানকার কিন্তু প্রচুর শিল্প কারখানা, তাদের অনেক গাড়ি রয়েছে, তাদের গ্যাসের চাহিদাও অনেক। তবে সেই চাহিদা মোতাবেক কিন্তু এই এলাকায় আসলে গ্যাস সরবরাহ করতে পারছে না। এখানকার অনেক ফিলিং স্টেশন আমরা দেখেছি। সাউদার্ন নামে একটি ঠিক কিছু দূরেই একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস সরবরাহ বন্ধ। এবং এখন রয়েছে সিটি ফিলিং স্টেশনে, এখানেও আসলে গ্যাসের সরবরাহ কিন্তু করা যাচ্ছে না বা করতে পারছে না। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এইখানে আসলে যে পরিমাণ চাপ রয়েছে সেই চাপে তারা যারা গ্রাহক গ্যাস নিতে আসছেন তারা যেমন পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, অপরদিকে তারা আসলে অনেক সময় নষ্ট হচ্ছে তাদের। সেই সময় নষ্ট বা সময় অতিক্রান্ত হওয়ার পরও আসলে তারা পর্যাপ্ত গ্যাস বিক্রিও করতে পারছেন না। সব মিলিয়ে আসলে পোষাচ্ছে না তাদের। তো সব মিলিয়ে এই যে ঢাকা শহরে আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশনে দেখেছি, কিন্তু আসলে লম্বা লাইন রয়েছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লাইনও আমরা দেখেছি। বিশেষ করে যারা সিএনজি চালক রয়েছেন তারা ভোগান্তির কথা জানিয়েছেন, একই সাথে বাসা বাড়িতে ভোগান্তির কথাও তারা জানিয়েছেন। এই ছিল আসলে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের যে সর্বশেষ। মিলা। জি শফিক, ধন্যবাদ আপনাকে। রাজধানী তেজগাঁও থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শফিক। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে 10 থেকে 12% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আজ থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, কম্বোডিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা সহ 17টি দেশের পণ্যের ওপর 10%, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যের শুল্ক হার হবে 10 বা 12.5%, আর চীন সহ আরও 38টি দেশের পণ্যে 12.5% শুল্ক ধার্য করা হবে। তবে এর বাইরে থাকবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি সহ কয়েকটি পণ্য। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নৌ সদর দপ্তরে গার্ড অব অনার গ্রহণ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। গত বুধবার তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি বিদায়ী নৌবাহিনী প্রধানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। পরে রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে সুসজ্জিত নৌবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। রাজধানীর ভাটারার নতুন বাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিয়ে প্রাণ গেল একই পরিবারের দুজনের। আজ ভোরে মারা যান শাহিন। এর আগে বৃহস্পতিবার রাতে মারা যায় তার 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।
চিকিৎসকরা জানান শাহিনের শরীরের 50% এবং হাফসার 40% দগ্ধ হয়েছিল। একই ঘটনায় শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। গত মঙ্গলবার ভোরে 100 ফুট সড়কের একটি 6তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ হয়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 8 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। প্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায় ভোরে ভারতের 146 বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদী পথে 8 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে নদীর সাঁতরে পুনরায় ভারতের ভেতরে চলে যেতে বাধ্য হন তারা। দেশের বাইরের খবর জানাবো। আজ ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। যদিও নিরপেক্ষ ভেন্যুতে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে সরকার, তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে 26 দিন পর গেল রাতে অনশন ভেঙেছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। নজিরবিহীন বিক্ষোভ আর অবরুদ্ধ উত্তেজনার সাক্ষী দিল্লির রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের জট ছাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত বিচারের বার্তাকে ফাঁফা বুলি হিসেবে দেখছে বিক্ষুব্ধ জনতা। তাদের সমর্থনে সুর চড়িয়েছে গোটা বিরোধী শিবির। জনরোষ দমাতে তড়িঘড়ি করে মধ্যরাতেই ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদী। জানান প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের খসড়া বিল প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতেই 26 দিনের মাথায় অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি যৌন আম্মুং সহ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। এর আগে প্রবল বিক্ষোভ ও চাপের মুখে প্রশাসনে বড়সড় রদবদল ঘটাতে বাধ্য হয় কেন্দ্র। শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গঙ্গওয়ার। সিজেপির দাবি মেনে আজ নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছে বিজেপি সরকার। তবে রাজপথ ছাড়েনি বিক্ষুব্ধরা। দিল্লির গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে সারা দেশে। কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান, মুম্বাই থেকে শুরু করে মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত আজ বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনও। রাজধানী দিল্লিতে আন্দোলন যাতে নতুন করে ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে সেজন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, কনট প্লেস এবং এর আশপাশের প্রায় 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। মিলা খন্দকার, চ্যানেল 24। খেলার খবর। 17 বছর পর টেস্ট খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। এছাড়া আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলও প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। দু দল খেলবে 3টি করে টি20 ও ওয়ানডে। 6 ম্যাচ হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। নর্থহ্যাম্পটন ও উরচেস্টারে হবে টি20, আর হোভ, ক্যান্টারবুরি ও জেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একমাত্র ম্যাচটি খেলবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। 2027 সালের 28 মে থেকে 1 জুন হবে টেস্টটি। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 2010 সালে ইংল্যান্ড গিয়েছিল টাইগাররা। বৃহস্পতিবার 2027 সালের সূচি প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ঘোষণা করেছে ইসিবি। ওভালে হবে শিরোপা নিষ্পত্তির ম্যাচ। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।